আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। এতক্ষণ আপনার ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে S-400 এর কথা কেন বললাম সেভেন সিস্টারে। হ্যাঁ, সেভেন সিস্টারে S-400 না, আরো অনেক কিছু হয়েছে যেটা আমি এক্ষুনি আপনাদের বলবো। যেমন দেখেন, এই সেভেন সিস্টার কোনগুলো? সেভেন সিস্টার হচ্ছে যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরামপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি অঞ্চল বা 7টি স্টেট ভারতের আমাদের বাংলাদেশের সাথে সরাসরি সম্পৃক্ত, কারণ বাংলাদেশ 3 দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত এবং এই 7টি অঞ্চল যাকে সেভেন সিস্টার বলা হয়, এগুলো আমাদের দেশের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে লাগোয়া এবং যেটাকে বরাবরই আমাদের এই হাসনাত সার্জিস মৌলবাদী শক্তি বারবার এটাকে কাট অফ করে দিবার হুমকি দিচ্ছিলেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একজোট হয়ে এখনো এই সমস্ত বর্ডারের বিভিন্ন কোনায় তারা ক্যাম্প করেছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে পাকিস্তানের ট্রেনিংয়ে এই অঞ্চলের, এই 7 অঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভূখণ্ডে সন্ত্রাসী ক্যাম্প করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে বিচ্ছিন্নবাদীরা ভারতের এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে রাখতে পারে। আর সেই কারণেই আমি গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসাম দিয়েই শুরু হবে অ্যাকশন, এবং এর পরবর্তী ভিডিও করেছিলাম যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিরাট অঘটন, এবং সেটারই সিগনেচার আজকের এই মুহূর্তে আপনাদের জানাতে যাচ্ছি। আপনারা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে যে আপনার বেড়া করেছে, এটা মানে আগে কাঁটাতারের বেড়া হতো, সেটা এখন সে কাঁটাতারের বেড়া বাদ দিয়ে এখন এখানে এই সাইজের যে ছবিটা দেখছেন বা উপরে এখানে কোনায় যে ছবিটা দেখছেন, এই ছবিটা সেম এইভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে, মানে বর্ডার এলাকা পুরোটাকে ঘিরে ফেলছে। এটা প্রায় 75% কার্যক্রম শেষ হয়ে গেছে। 25% বলতে কলকাতার ওই অংশে কিছুটা আছে, যেখানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভূমি নিয়ে সম্ভবত কোনো একটা ঝামেলার কারণে ওইটা এখন এই ঘেরাওটা দেওয়া হয়নি, তবে ওখানে বিএসএফ সার্বক্ষণিক নজর রাখছে। আর এই বেড়াটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 12 ফিট উচ্চতা একটা বেড়া, তার উপরে আছে আপনার কাঁটাতার উপরে কাঁটাতার আছে, এবং এটা নিচের দিকে মাটির নিচে প্রায় 3.5 থেকে 4 ফিট নিচ থেকে এই জিনিস উঠানো হয়, এবং এইখানে আশপাশে বিভিন্ন সেন্সর লাগানো হয়েছে এবং নাইট ভিশন ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ উন্নত প্রযুক্তির ক্যামেরা, ফেস ডিটেক্টর এগুলো বসানো হয়েছে। তার মানে এই বেড়ার সংস্পর্শে আসার সাথে সাথে আপনার বাম দিকে এবং ডান দিকে পুরো 4 কিলোমিটার এলাকায় এট এ টাইম রিয়েল টাইম ছবি সহ অ্যালার্ম বেজে উঠবে, সতর্ক হয়ে যাবে সাথে সাথে এই 4 কিলোমিটারের সৈন্য, পুলিশ, বিডিআর, বিজেপি যা যা আছে সবাই। এবং এইখানে যা শোনা যাচ্ছে এটার মধ্যে আরেকটা সিস্টেম যেটা, সেটা হচ্ছে ধরেন এখানে যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্র দিয়ে একটা ইঁদুর যাওয়ার ক্ষমতা অনেক, যদিও কেউ একটা ইঁদুরও যায় তাতেও এই অ্যালার্ম বেজে উঠবে, খবর চলে যাবে সেন্ট্রাল থেকে শুরু করে সব জায়গায়। আমার 4 কিলোমিটার আপনাকে বললাম, যেখানে হবে তার থেকে ডানে 2 কিলোমিটার, বামে 2 কিলোমিটার, 4 কিলোমিটার এলাকা এট এ টাইম আপনার রিয়েল টাইম ছবি উঠে যাবে এবং সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যাবে। এবং এখানে এমন শোনা যাচ্ছে 11,000 ভোল্টের ইলেকট্রিক শর্ট সার্কিট চালু হয়ে যেতে পারে দেন এন্ড দেয়ার, মানে কয়েক সেকেন্ডের ভিতরে 11,000 ভোল্টের ইলেকট্রিক চালু হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে আপনি কেউ যদি কেটে যদি ঢুকারও চেষ্টা করে ওখানে মরবে, এই অবস্থা রেখেছে। এবং এছাড়াও পুরো এই সেভেন সিস্টারের মধ্যে ওনারা আপনার S-400 যেটা ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যেই এয়ার ডিফেন্স আছে, এই ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে S-400, এবং সেখানে বসানো হয়েছে আপনার পিনাকা এবং ব্রাহ্মস মিসাইলের লঞ্চ প্যাড, ওগুলো ওখানে প্রস্তুত। এছাড়াও রাফায়েল বিমান রাখা হয়েছে 1 বা 2 স্কোয়াড্রন, এবং সুখয় 35 আছে, থান্ডার বিমান আছে,
এবং মিরাজের মতন বিমানও ওইখানে প্রস্তুতি রেখে এসছে পুরো সেভেন সিস্টার অঞ্চলে। এবং এই সেভেন সিস্টার অঞ্চলকে এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে যে কোনো মুহূর্তে কয়েক সেকেন্ডে অ্যাকশনে যেতে পারে। ভৈরব ব্রিগেড, আপনারা জানেন যে ভৈরব ব্রিগেড সবচেয়ে শক্তিশালী ব্রিগেড। এরা পাহাড়ে পর্বতে গুর্খাদের মতো, গুর্খা ব্রিগেডের মতো পাহাড় পর্বত সব জায়গায় যেতে পারে। সেভেন সিস্টারের যে অঞ্চলটাকে ঘেরাও করা হয়েছে এই কাঁটাতার দিয়ে, সেখানে ম্যাক্সিমাম পাহাড় পর্বত নদী নালা আছে এবং ওখানে এমন কিছু নদী আছে যে নদীতে ওনারা যে কামান এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন, সেটা নদীর ভিতর দিয়ে কামানগুলো চলে বর্ডারের কাছে গিয়েছে। তার টোটাল প্রস্তুতি এবং সেম সিস্টেমটা করে রেখেছে আপনার জম্মু কাশ্মীরের দিকেও, মানে যেখানে কাশ্মীর যেটা নিয়ে পাকিস্তানের সাথে বিরোধ আছে। তার মানে সামান্য একটা স্ফুলিঙ্গ, এবার হোক সেটা কাশ্মীর পয়েন্ট থেকে আর হোক সেটা বাংলাদেশ পয়েন্ট থেকে, অ্যাট এ টাইম ওনারা বুট রাখার দরকার নাই, ইন্ডিয়ান সেনাবাহিনী আসার দরকার নাই, ওখান থেকে বসে কয়েক মিনিটের ভিতরেই বাংলাদেশকে ম্যাসাকার করার ক্ষমতা রাখছে ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং বাজেট প্রায় নাকি যতটুকু নিউজ পেলাম তাতে $120 মিলিয়ন সম্ভবত গত 1.5 বছরে ইন্ডিয়া খরচ করেছে শুধু এই টোটাল বর্ডার সিকিউর করার জন্য। এমন ভাবে সিকিউর করেছে যে এখন সেভেন সিস্টার খাওয়ার আর ভেঙে দেওয়ার, সেভেন সিস্টার উড়িয়ে দিব গুড়িয়ে দিব এগুলার বলার ক্ষমতা আপনাদের ক্ষমতা আছে, কিন্তু করার কিছু নাই। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সবকিছুর উপরেই এই মুহূর্তে নজর রাখছে। আপনাদের বারবার বলছিলাম যে কোনো মুহূর্তে হবে। হ্যাঁ, এখন একটা ভুল পদক্ষেপ বাংলাদেশের খড়গ নেমে আসবে পুরো দেশের উপর। সেভেন সিস্টার আর বাঙালি, তোমরা সেভেন সিস্টার আর ভাঙতে হবে না। ওই সেভেন সিস্টারের জায়গায় ওরা হয়তো আমাদের 2 সিস্টার, 2 চিকেন নেক নিয়ে ওইটাকে অ্যাড করে 9 সিস্টার করে ফেলবে। এরপরে আমরা হয়ে যাবো ব্লকড। এবং বঙ্গোপসাগরের ভেতরে ইন্ডিয়ান নৌবাহিনী একটা ঘাঁটি করেছে, যুদ্ধ জাহাজগুলো সব ওইদিকে নিয়ে গেছে বঙ্গোপসাগরের ভেতরে। তার মানে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় তারা ইন্ডিয়ান সেনাবাহিনী প্রস্তুত এবং তারা আক্রমণের জন্য ফুল ফ্রেজে রেডি। তার কারণ হচ্ছে যে এখানে বেশিক্ষণ লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে। এবং অর্ডার নাকি দেওয়া আছে আগে গুলি পরে কথা, তার মানে আগে গুলি করে দিবে পরে কথা। এখন বাঙালি হাসনাত, সার্জিস আর গান্ডু ইউনুস তোমাদেরকে বলবো যাও এবার সেভেন সিস্টার ভাঙো। আর এখানে আজকের এই অবস্থাটার কারণ কি জানেন? আমাদের সাবেক কিছু সেনা কর্মকর্তা, প্রায় 25 জনের নাম আছে, সাবেক কিছু সেনা কর্মকর্তা, বর্তমান 6 জন সেনা কর্মকর্তা মিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরা ট্রেনিং ক্যাম্প খুলেছে এবং যেখানে ট্রেনিং দিচ্ছে আপনার পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন, সমস্ত অস্ত্র শস্ত্র সব দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে, যেটা দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করানোর জন্য। চোরাগুপ্ত আক্রমণ, সরাসরি না। 2 দিন আগে মনে হয় গতকাল না গত পরশু জানি নর্থ বেঙ্গলের ওই সাইডে আরেকটা জায়গায় দেখছেন বোমা বিস্ফোরণ, বাড়ি উড়ে গেছে, এর আগে ঢাকায় হয়েছে। এরকম বোমা প্রচুর বানানো হচ্ছে এবং এগুলো বোমা না, এগুলো সব ডিটোনেটর যুক্ত, মানে যেটা সুইসাইড ভেস্টে পড়তে পারে বা আপনার অটো আছে, এটা দিয়ে চাপ দিলেই বোমাগুলো টাইমার যুক্ত বোমা, টাইমার এইভাবে করে বোমা করতে পারে, বোমা বিস্ফোরণ করতে। সমস্ত অস্ত্র বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, পাকিস্তান সেনাবাহিনী সহযোগিতা করছে বাংলাদেশের সামরিক বাহিনীর 25 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 10 জন কারেন্ট সেনা কর্মকর্তা যারা এই কাজে লিপ্ত, এবং এটার পুরো অর্থায়ন করছে বর্তমান ইউনিসীয় সরকার এবং পাকিস্তান সরকার। সুতরাং ভারতের প্রস্তুতি নিয়ে নিছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে, নজর রাখতে পারি আমরা, দেখতে পারি, আমাদের তার করার কিছু নেই। বিএনপি এখন পুরো মাইন্ড কাছি পায়, একদম মাইন্ড কাছি পায়। কেন মাইন্ড কাছি পায়? কারণ বিএনপির নিজস্ব যে প্রিন্সিপালস তার থেকে সরে গেছে। বিএনপি বিরাট মাইন্ড কাছি পায়, কারণ বিএনপির সবচাইতে ডেডিকেটেড যারা সাপোর্টার, অ্যাক্টিভিস্ট, তাদেরকে বিএনপি খেপিয়ে তুলেছে। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে বিএনপির যারা তথাকথিত শরিক দল, এই শরিক দলগুলো বিএনপি থেকে অতিরিক্ত আশা করার যে প্রক্রিয়া ছিল, সেখানে তারা বুঝেছে যে বিএনপি তাদেরকে আসলে তা দেবে না।
আচ্ছা, অবশ্য জামাতও এরকম একটি ফাটল দেখতে পাচ্ছে তাদের শরিকদের মধ্যে, যেমন এনসিপিদের সাথে তাদের খুব একটা আসলে সামনে এগুলো যাচ্ছে না, বলছে না। তাই সবকিছু মিলিয়ে পুরো ইলেকশন প্রসেসটাই গুলিয়ে গেছে। প্রথমে ধরা যাক বিএনপির কি অবস্থা। তারেক রহমান উত্তরবঙ্গে তার যেই পরিকল্পনা ছিল 11 তারিখ থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার, সেটা স্থগিত করেছে। মাওলানা ভাসানীর কবর জিয়ারত সহ বিভিন্ন যে সকল পরিকল্পনা, তার নিজস্ব পূর্বপুরুষদের বাড়ি ঘর ভিটা, কত সাজ সমস্ত পরিকল্পনা, কিন্তু সবই স্থগিত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বললেন যে তাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে যারা নির্বাচন চান না, এবং এছাড়াও পতিত শক্তি ইত্যাদি। মানে উনি ব্যাপারটা ক্লিয়ার করলেন না, উনি কি আওয়ামী লীগকে বোঝাচ্ছেন, না নির্বাচন যারা চাইছে না বা না চাওয়ার দিকে এগুচ্ছে তাদেরকে বোঝাচ্ছেন, জামাত বা এনসিপি তারা কি নির্বাচন থেকে সরে যাবে ইঙ্গিতে তাদের কথা বললেন? ব্যাপারটি ক্লিয়ার না। তথাপি বাস্তবতা হচ্ছে যে সরকারের কাছে যেরকম নিরাপত্তা চাইছিলেন সেরকম ভাবে বিএনপি মনে করছে নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাদের নেতাকর্মীদের। ইউনূস আর কি করবে? অন্তত এই বিষয়ে ইউনূস কিন্তু যথেষ্ট করেছে, অতিরিক্ত করেছে। সিএসএফ ফোর্স ক্রিয়েট করে তারেককে গার্ড দেওয়া এবং খালেদা জিয়ার মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়ার ক্ষেত্রে যে সকল দেখলাম, যে সকল প্রোটোকল ভেঙে তারেককে যেরকম সম্বর্ধনা দেওয়া হলো, এর চাইতে বেশি আর কি করবে? আর কি করতে পারে? ইউনূসের আর কিছু করার নাই। ইউনূস এই বিষয়ে উনি যথেষ্ট করেছেন। এখন তো বলা যায় যে অতিরিক্ত করে ফেলেছেন, তার সেই আসলে কথা বলে লাভ নাই। তাহলে তো বলতে হয় যে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে কি আর্মস গার্ড দিতে হবে? অতএব এই কথা অজুহাত হচ্ছে আসলে যে বিএনপির ভেতরে ফাটল ধরেছে, যে ফাটলটি ধরার ইঙ্গিত আমি আপনাদেরকে অনেক আগে দিয়েছিলাম। এর জন্য কে দায়ী? এর জন্য তারেক রহমান দায়ী, এর জন্য বিএনপি দায়ী। কারণ বিএনপি জাতীয়তাবাদী চেতনা থেকে সরে আসছে। অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা যেটা বিশ্বাস করে বিএনপি, আমরা যেটা মনে করি জাতীয়তাবাদী চেতনা, সেই ব্যাপারে বিএনপি কম্প্রোমাইজ করেছে। এই জন্য বিএনপির ভেতরে ফাটল ধরেছে। অনেক জায়গায় এমন সব ব্যক্তিদেরকে, এমন সব গুন্ডা পান্ডা বদমাশদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে যাদের নমিনেশন গ্রহণযোগ্য নয়। আপনাদেরকে বারবার একটি নাম বলেছি, 2,500-এ, যে 2,500-এ আজাদকে দিয়েছে। আজাদ একটি একেবারে নন ক্রিমিনাল। এই ক্রিমিনালকে দেওয়া হয়েছে যখন আতাউর রহমান আঙ্গুরের মতো বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, অথবা আর অনেক ক্যান্ডিডেট ছিল যাদেরকে বিএনপি চুজ করতে পারত। তাই আমার মতো যে নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি আমরা, এবং যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে সম্মান করি, বঙ্গবন্ধুকেও ভালোবাসি, এরকম মানুষ যারা আছি, যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি, তারা এরকম ফাজলামি মেনে নেবে না। রুমিন ফারহানা বিএনপির বিপদ সময়ে সাথী ছিল, এবং রুমিন ফারহানার প্রতি যা করলো কেউ মেনে নিতে পারেনি। এমনকি আওয়ামী লীগের নেতারা অবাক হয়ে গেছে যে এটা কি আশ্চর্য। এনসিপি অবাক হয়েছে রুমিন ফারহানার সাথে এই কাজটি কেন করলো। কারণ কি তাহলে কি তারেক একেবারে 71-এর চেতনায় কথা বলে এরকম কোন মানুষকে সে সহ্য করতে পারবে না? ব্যাপারটি কিরকম? তাই এটাও গ্রহণযোগ্য নয়। তাই রুমিন ফারহানাকে ঘিরে অনেকেই ক্ষেপে উঠেছে, কারণ অনেকেই মনে করছে যে বিএনপি তাহলে তাদের সবচেয়ে ডেডিকেটেড লোকদেরকে পুরস্কৃত করতে বা সম্মান দিতে জানে না। তাই বিএনপির ভিতরে ফাটল ধরেছে। অনেকে আবার মনে করেন যে বিএনপি সমর্থন পাক বা মা পাক, তাহলে শেষ পর্যন্ত যদি আমি এমপি হয়ে বেরোয় আসতে পারি তাহলে বিএনপি আমাকে ফিরে নিতে বাধ্য হবে। আবার বিএনপি তাদেরকে থ্রেট দিয়েছিল যে যদি দলের ডিসিপ্লিন না মেনে তোমরা যদি নির্বাচন চাও তাহলে দল থেকে বহিষ্কার করে দেবো। এই বহিষ্কারের আসলে কেউ ধারেনি। প্রায় 50-এর বেশি বিএনপির বিদ্রোহী নেতারা, কর্মীরা দাঁড়িয়ে গেছে। কারণ তারেক যতই সে ডিস্টেন্স লার্নিং এর মতো ডিস্টেন্স পলিটিক্স করুক না কেন, সে মাঠে ঘাটের রাজনীতিতে সম্পৃক্ত নেই বহু বছর। আসলে বাস্তবতা সে কখনোই জীবনে মাঠে ঘাটের রাজনীতি করেনি। সুতরাং সেই ক্ষেত্রে বিএনপিকে যতই ভালো মানুষই করুক না কেন, তো যতই হেঁটে নিজের অফিসে যাক না কেন, মানুষের মন জয় করা, বিশেষ করে নেতাদের মন জয় করা তো সহজ নয় যখন জাতীয়তাবাদী চেতনা থেকে বিএনপি সরে এসছে। অপর ক্ষেত্রে আমি যেমন মনে করি যে বহুদলীয় গণতন্ত্র বিএনপির আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতেই হবে, অন্যথায় বাংলাদেশের গণতন্ত্র হুমকির সম্মুখে পড়বে। কারণ জাতীয়তাবাদী চেতনার মানুষরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, এটা আমরা জেনে এসেছি। সেইখানে আমরা যখন দেখেছি যে যুদ্ধের পরে নতুন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামাতকেও রাজনীতিতে এনেছেন, এমনকি আওয়ামী লীগকেও রাজনীতি পুনরুজ্জীবিত করেছিলেন যখন বাকশালের পরে,
তখন সেই দলের নেতা তারেক আওয়ামী লীগকে স্পষ্টত রাজনীতিতে ফিরিয়ে আনবে না বা আনার রাস্তা করবে না বা এই বিষয়ে কম্প্রোমাইজ করবে, মিউ করবে, এটা মেনে নেওয়া যায় না। স্পষ্ট কথা বলা উচিত যে যাদের আওয়ামী লীগের ভিতরে যারা অন্যায় করেছে বলে সাধারণ জনগণ মনে করে, তাদের সুষ্ঠু বিচার হতে হবে এবং বিচার প্রক্রিয়াতে কোন রকম দলীয়করণ করা চলবে না। যেমন ওই তাজুলের মতো জামাতি বা যুদ্ধ স্বাধীনতা বিরোধী লোককে চিফ প্রসিকিউটর বানানো ঠিক হয়নি। এইসব কথাবার্তা বলে স্পষ্টত সংগ্রামী চেতনায় তারেকের কথা বলা উচিত ছিল, কিন্তু তারেককে সারা জীবন দেখেছি আমরা মিউ করতে, এখনো সে মিউ করলো। তাই এই বিষয়গুলো প্রকৃত জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসীরা মেনে নেবে না। আমরা মনে করি, যেমন আমি মনে করি, অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনা উচিত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। অন্যথায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে সবাই বলবে এবং এটা একটা ফরগন কনক্লুশন। কম্পিটিটিভ ইলেকশন হবে না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অবজারভার আসবে না এবং বাংলাদেশে বিএনপি এবং তাদের বিরোধী দল, স্বাধীনতা বিরোধী যতই জামাত এখন যতই সুর পাল্টাক, যতই কর্নেল অলির মতো বেঈমানকে সাথে নেক না কেন, জামাতকে অনেকেই আর এখন আর ওই মানে ওই কলঙ্ক থেকে মুক্ত করতে পারছে না যে জামাত কি আসলে স্বাধীনতা বিরোধী কিনা। তাই ভারত কখনো জামাত শক্তিশালী বিরোধী দল হোক পার্লামেন্টে, আওয়ামী লীগ নাই একেবারেই, বিএনপি আছে, এগুলো তারা আসলে গ্রহণ করবে না। আপনারা আমি যখন কথাই বলি, এই দেশটি স্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই ভারতের একটা অবদান ছিল এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ভারতের কোনো প্রকার স্টেক থাকবে না সেখানে, এটা ভারত মানবে না। আমেরিকাও আসলে অনেকে বলেছিল ট্রাম্পের নির্বাচনের সময় একজন ট্রাম্প এসে ইউনুসকে ছুঁড়ে ফেলে দেবে, আমি বলেছিলাম সেটা ঘটবে না। আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না, বরঞ্চ ট্রাম্প আরো বেশি যুদ্ধবাজ নেতা হিসেবে আস্তে আস্তে উনি নিজেকে প্রকাশ করছেন, আন্তর্জাতিক আইনের উনি তোয়াক্কা করেন না। তাই ডেমোক্র্যাটের যতই পা চাটুক না কেন, ডক্টর ইউনুসের সঙ্গে যতই সখ্যতা থাকুক না কেন, ডেমোক্র্যাটকে ডোনাল্ড ট্রাম্প যতই ঘৃণা করুক না কেন, আলটিমেটলি ইউনুসকে তারা জোর করে সরিয়ে দেননি, দেবেনও না বলে আমি মনে করি। অতএব সব ক্ষেত্রেই বিএনপি বিফল এবং সেই ক্ষেত্রে আরো অনেক ব্যাপার আছে। বিএনপি তার বিভিন্ন ক্যান্ডিডেট চুজের ক্ষেত্রে শুধুমাত্র গুন্ডা পান্ডাদেরকে শুধু অনেক ক্ষেত্রে বেছে নেয়নি, বেছে নিয়েছে যারা কিনা সরাসরি সংবিধান বিরুদ্ধ। বিএনপি তো সংবিধান বাতিল হয়েছে এটা চাইনি, বর্তমানে তো বিপ্লবী সরকারও না, সাংবিধানিক সরকারও না, ইন্টারিম গভর্নমেন্টও না, যে এই সরকারের আসলে ইলেকশন হোল্ড করার কোনো আসলে আইনি বৈধতাও নাই। বিপ্লবী সরকার হলে বুঝতাম যে সংবিধান স্থগিত হয়ে গেছে, বিপ্লবী সরকার, এখন যেন একটা নির্বাচন করা যায়, দ্বৈত নাগরিকত্ব থাকলে কি আর না থাকলে কি, হু কেয়ারস। কিন্তু তা তো নয়, তাহলে ধরি মাছ নাসি পরিণত করলে তো হয় না, এটা রাজনীতি নয়। এখন আমরা দেখতে পাচ্ছি যেমন মালিকের মতো, কায়সারের মতো দ্বৈত নাগরিক, যাদের নাগরিকত্ব ক্যান্সেলেশনের কোনো প্রমাণ নেই, তাদেরকেও নমিনেশন দিয়ে বসে আছে জেনে শুনে, সংবিধান ভায়োলেট করে। তারেকের নিজের ব্যাপারও আমি 100% এখনো ক্লিয়ার হতে পারিনি। তাহলে সবকিছু মিলিয়ে এমন দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অনেক প্রবলেম আছে। আবার দেখলাম যে গণ অধিকারের ওই ভিপি নূর, সেও বলছে যে 40টা আসন চেয়েছিল তার শরিকরা, কিন্তু সেটা দেয়নি, মানে তাদের অসন্তুষ্টিও প্রকাশ পাচ্ছে এবং এনসিপিতে তো ফাটল ধরেই গেছে। আমার যেটা মনে হয়, যেটা হলে বোধহয় মজাই হয়, সেটা হচ্ছে বিএনপির বিদ্রোহী যারা, তারা প্লাস পরিশোধিত আওয়ামী লীগের পরিশোধিত রাজনীতি যারা করেন, যারা সুষ্ঠু আওয়ামী লীগে বিশ্বাস করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, এরকম লোকরা প্লাস বিদ্রোহী এনসিপিরা যারা জামাতের জোটের সঙ্গে যায়নি, তাদেরকে মিলে একটি সংগঠন করা যেতে পারে, একটি দলীয় দল গঠন করা যেতে পারে ভবিষ্যতে, সেটা ভেবে দেখা দরকার আছে। তাই সবকিছু মিলে তারেক এরকম বর্মপরে রাজনীতি করবে, তার এত বড় থ্রেট, তার দলের তার বিরুদ্ধে এত বড় থ্রেট, তাহলে রাজনীতি হয় না। এ প্রধানমন্ত্রী হবে কিভাবে? বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত তারা এসে তারেকের সাথে দেখা করছে, জামাতের সাথে দেখা করেছিল। দেখা করা অর্থ এই নয় যে তারেক রহমানকে বৈধতা দিয়েছে এবং তারা মেনে নিয়েছে যে তারেক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তারা আসছে সত্যিকার অর্থে তারেকের মনোভাব জানার জন্য, তারেকের পলিসি বোঝার জন্য এবং ইত্যাদি। এবং আজকে দেখলাম আবার বিএনপি নেতা দুলু, উনি বললেন যে বিএনপি 250 সিট পেলেও সবাইকে নিয়ে সাথে নিয়ে রাজনীতি করবে, সব দলকে সাথে নিয়ে রাজনীতি করবে। মানে কি? আওয়ামী লীগ তো কথাটা স্পষ্ট করে বললে হয় যে আওয়ামী লীগও ইনক্লুডেড, আওয়ামী লীগকে আমরা রাজনীতি ফিরে আনবো। তাহলে বিএনপি কেন বলছে না যে আওয়ামী লীগ ইলেকশনে কোথায়? তাহলে বুঝতাম যে রাজনীতি হচ্ছে। একটা জিনিস ভুললে চলবে না, আমি শেখ হাসিনার বিগ ফ্যান নই, আমি শেখ হাসিনার দল করি না, কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করতে পারি এবং এটার জন্য আমাকে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নাই।
আমি আপনার মতকে অপছন্দ করতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের এবং রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করব, যদি না আপনি সন্ত্রাসী দল হন। আওয়ামী লীগ কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে না, যতই তারা কথা বলুক না কেন। অতএব সবকিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থায় এখন চলছে। এটা বেশি দিন চললে নির্বাচন হবে না। এনসিপি, জামাত তারা যথেষ্ট বিরূপ মন নিয়ে এখন চলছে। তা আমি মনে করি শেষ পর্যন্ত বোধহয় আমার 1 বছর আগের সেই কথা বোধহয় ফলতে যাচ্ছে, বোধহয় ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। কারণ এই পরিস্থিতিতে এরকম গন্ডগোলের ভিতরে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এগুলো ঠিক করতে হবে, দরকার হলে 1-2 মাস পরে করেন নির্বাচন, কিন্তু এগুলি সবকিছু নিয়ে স্পষ্ট কথা বলেছে একজন নেতা। যে বিষয়ে টনি ব্লেয়ার একটা বই লিখেছিলেন, যে নেতাকে অনেক সময় মানুষ তাৎক্ষণিকভাবে ডিসলাইক করতে পারে, কিন্তু নেতাকে সেই রিস্ক নিতে হয় যে সাধারণ জনগণের অপছন্দনীয় কিছু কথা বলেও প্রিন্সিপালে থাকতে হয়। কারণ তারেকের উচিত বর্তমানে, যদি সত্যিই সে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে, সত্যিই সে জিয়ার আদর্শ হোল্ড করে থাকে, যে স্পষ্ট করে কথা বলা, যে কথাগুলি আমি বললাম, তাহলে বিএনপি আবার চাঙ্গা হবে, বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। কারণ শেখ হাসিনা চলে গেছেন এর অর্থ এই নয় আওয়ামী লীগ চলে গেছে। বর্তমানে ইরান কিন্তু তার প্রমাণ। ইরানে শাহ কিন্তু ভুল করেছিলেন। শাহ অতিরিক্ত লিবারালিজমের নামে এই কনজারভেটিভ ইরানে কিন্তু উনি শ্যাম্পেন টোস্ট করা শুরু করেছিলেন সেই প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে। শেষ পর্যন্ত শাহের পতন হয়েছিল অতিরিক্ত ফাস্ট ফরওয়ার্ড যাওয়ার জন্য, ইরানকে একেবারে ওয়েস্ট বানিয়ে ফেলার জন্য। এবং এরপরে এই মোল্লারা এসছে, মোল্লারা এসে ইসলামের এবং মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করেছে, দেশকে সাফোকেটিং বানিয়েছে, এবং সাফোকেটিং বানানোর ফলে সেই দেশে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়েছে। এরকম কি আমরা নিশ্চয়ই চাই না। তাই সেই মোল্লাদেরকে কিন্তু উচ্ছেদ করার জন্য প্রো শাহ, অর্থাৎ যারা 1979 সালে যাদের পতন ঘটেছিল, তারা কিন্তু এই শাহের ছেলে রেজা পাহলভীর নেতৃত্বে আবার কিন্তু এখন এই মোল্লাদের পতন ঘটানোর পথে এগুচ্ছে। তাই আওয়ামী লীগ পতন হয়েছে এর অর্থ এই নয় যে গণতন্ত্র ঠিক মতো না ফেরার রাস্তা করলে তারেক আবার একটি বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে না, এটা কিন্তু বলা যাবে না। ইরানের দিকে তাকালেই কিন্তু হয়। তাই তারেকের উচিত নিজের বাবার আদর্শ অনুসরণ করা, তাহলে বিএনপিও শক্তিশালী হবে, গণতন্ত্র ফিরে আসবে, অল ইনক্লুসিভ নির্বাচন হবে, দরকার হলে জেদ না করে কয়েক মাস পরে হোক না, অসুবিধা কোথায়। যারা সমর বিশেষজ্ঞ নই কিন্তু সামরিক বাহিনীর সম্পর্কে কিছু জ্ঞান বা ধারণা রাখি, তারা দীর্ঘদিন থেকে বলছিলাম বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন প্রয়োজন, এবং বাংলাদেশ সম্ভবত বিমান বাহিনীর ক্ষেত্রে দুর্বলতম, অবিশ্বাস্য রকম দুর্বলতা অ্যাকুমুলেট করেছে বছরের পর বছরে। অত্যন্ত প্রাচীন, মানে পুরনো বললে কম বলা হবে, প্রাচীন চাইনিজ F7 যে বিমান, MiG-21 এর লাইসেন্স চাইনিজ ভার্সন, সেটাই বাংলাদেশের ব্যাকবোন ছিল। কয়েকটা MiG-29 আছে, ওগুলোর অবস্থা ভালো না, এবং এগুলোরও যথেষ্ট অস্ত্রশস্ত্র নেওয়া যায়নি ভারতের কারণে, এটা শোনা যায়। যাই হোক, বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য কাজ করতে যাচ্ছে, এবং সম্প্রতি একটা খবর নিয়ে চোখ বন্ধ করে বলে দিতে পারি ভারতে প্রচুর শোরগোল হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের তৈরি, পাকিস্তান ঠিক পুরোপুরি না, পাকিস্তান চায়নার জয়েন্ট ভেঞ্চারে তৈরি JF-17 ফাইটার কেনা নিয়ে কথাবার্তা বলছে। ঘটনা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান পাকিস্তানে গেছেন, তিনি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সাথে বসেছেন, কথা বলেছেন, এবং সেটা নিয়ে তাদের দিক থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশ একটা ট্রেইনার এয়ারক্রাফট কিনবে, কেনা নিয়ে আলোচনা করছে, এবং JF-17 নিয়ে কথাবার্তা বলছে। JF-17 বাংলাদেশ কিনতে পারে, এই আলাপটা আগেও একবার এসেছিল। এখন বাংলাদেশ যেহেতু তার ফাইটার কিনতে চায়, আমরা তো এখন আসলে 4.5 বা 5th জেনারেশন ফাইটার কিনতে পারবো না, সো বাংলাদেশ 4th জেনারেশন ফাইটার কেনার জন্য কথাবার্তা বলছে। এর মধ্যে আমরা চাইনা J-20 কেনার বেশ কিছু, J-10 কেনার জন্য আলোচনা বেশ এগিয়ে গেছে, এবং এটা কেনা হচ্ছে প্রায় নিশ্চিত। আর JF-17 নিয়ে আলোচনা চলছে। মাঝে একবার আমরা ইউরোফাইটার টাইফুন নিয়ে কথাবার্তা হয়েছিল, মানে সবই 4th জেনারেশন ফাইটার, এবং বলা বাহুল্য 4th জেনারেশন হলেও কোন দেশে তৈরি, কিভাবে তৈরি, সব কিছু মিলে এটার মান এদিক সেদিক হয়। কিন্তু আমরা একটা গরিব দেশ, সুতরাং আমাদের আসলে মানের সাথে সাথে দামের ব্যাপারটাও খেয়াল রাখা দরকার। দামের ব্যাপারটা একটু আইডিয়া দেই। একটা ইউরোফাইটার টাইফুনের সাথে আমরা যদি চাইনিজ J-10 এর কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে এটা টাইফুনে 60% দামে পাওয়া যায়। এর মধ্যে আরও অনেক যদি কিন্তু আছে, আমরা অস্ত্রশস্ত্র কি নেবো না নেবো, কিন্তু মূল প্লেনটা, ফাইটারটা ওরকম দামে পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপার, JF-17 J-10 এর প্রায় অর্ধেক দামে পাওয়া যায়।
এটা আমাদের জন্য খুবই খুবই সিগনিফিক্যান্ট। এখন J-17 কি পাকিস্তানে তৈরি? শুরুতে বলেছি না, এটার সাথে চায়নার জয়েন্ট কোলাবোরেশন আছে, এবং যে কোম্পানি এটার সাথে কোলাবোরেট করে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন বা এরকম কিছু, চেংদুর আমাদের নামটা একটু মনে রাখবো। J-10 তারা বানায়, J-20 পাকিস্তান চায়নার যে 5th জেনারেশন ফাইটার, এটা কতটা 5th জেনারেশন আলাপ টালাপ আছে, এগুলো আসলে রিয়াল কমব্যাট সিচুয়েশনে না গেলে বোঝা যাবে না, কিন্তু দাবি করা হয় J-20 এটাও 5th জেনারেশন পুরোপুরি, যেটা খুবই স্টেলদি। এগুলো সব চেংদুর তৈরি। সুতরাং পাকিস্তানের J-17 ফাইটারের মেজরিটি একটা অংশ, মোর দেন 50% পাকিস্তানে তৈরি হলেও খুবই টেকনিক্যাল জিনিসগুলো আসলে পাকিস্তানে তৈরি হয় না, এগুলো চেংদুতে তৈরি হয়, এবং সেখান থেকে এসে মানে চায়নায় তৈরি হয়ে এখানে এসে সেটা সংযুক্ত হয়। সে কারণে বলছি J-17 যেহেতু মূল জিনিসগুলো চায়না তৈরি করে, টেকনিক্যাল সফিস্টিকেটেড জিনিসগুলো, এটার মানও বেশ ভালো হওয়ার কথা। অন্তত ভারতের হোমগ্রোন তেজাসের চাইতে অনেক ভালো কিছু হবে। আমাদের মনে আছে শেখ হাসিনা থাকার সময় তেজাস গোছিয়ে দেওয়ার, বিক্রি না বলে আমরা গোছিয়ে দেওয়া বলবো, গোছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। ইনফ্যাক্ট ভারত নিজে তার বিমান বাহিনীকে তেজাস গোছিয়ে দিয়েছিল। আমরা অনেক রিপোর্ট দেখেছি, এয়ারফোর্স খুবই ফেড আপ ছিল তেজাসের স্ট্যান্ডার্ড নিয়ে। যাই হোক, J-17 আমরা কিনবো কিনা এগুলো আসলে মূল ইস্যু না, এগুলো আমরা দেখবো, যাচাই বাছাই করবো, করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু যে বলছি এটার দাম যেহেতু বেশ কম, এবং স্বাভাবিকভাবে মান যে J-10 অর্ধেক দাম, কিন্তু মানে অর্ধেক হবে তা না আমার ধারণা, বা এখানে সোফার যে দেখা যায় সেগুলো প্রায় কাছাকাছি কিছুই হবে, মান খুব এদিক সেদিক, এবং এর অনেকগুলো প্যারামিটার্স আছে। এগুলোর স্পিড বলি, এগুলোর সার্ভিস সিলিং বলি, এগুলোর কমব্যাট রেডিয়াস বলে, এটা কতটুকু এরিয়াতে কমব্যাট করতে পারে, কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে, এগুলো প্রায় সমতুল্য ব্যাপার। ইঞ্জিন টেঞ্জিন সবই আসলে ওগুলো তো পাকিস্তান তৈরি করছে না। ইভেন এদের ব্লক 3 যেটা রেডার এখন খুবই সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আলোচিত হয়, AES রেডার। এটা ব্লক 3 যেটা মানে এই ফাইটারটা 3rd জেনারেশন আমরা এইভাবে বলতে পারি, সেখানে ওই রেডারটাও দেওয়া আছে। সুতরাং ব্লক 3 যদি আমরা পাই, খুবই অ্যাডভান্সড একটা এভিয়নিক্স সমৃদ্ধ একটা ফাইটার বাংলাদেশের পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে কথাটা বলছিলাম, আসলে এটা আমরা কোনটা কিনবো সেটা ইস্যু না, এটা নিয়ে প্রতিক্রিয়া একটু বলি, তাহলে আমাদের বুঝতে পারতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয়, সেখানে জয়সওয়াল বলে এক ভদ্রলোক করেন, আমরা চিনি তাকে J-17 থান্ডার কেনার আলোচনার প্রশ্নের জবাবে বলছেন, আমরা আমাদের নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ের উপরে নিবিড়ভাবে নজর রাখছি। শুধু সেটা না, আমরা ভারতের মিডিয়ার দিকে যদি তাকাই, আমি ভারতের মিডিয়া দেখলাম অনেকগুলো পোর্টালে, টিভি চ্যানেলে, তাদের ইউটিউবে দেখা যাচ্ছে, চ্যানেলগুলোর যে ইউটিউব আছে সেখানে বাংলাদেশ J-17 থান্ডার কিনছে, সেটা নিয়ে যথেষ্ট মানে এক ধরনের যেটা করে আর কি, বাংলাদেশে এগুলো কিনতে গেলে তারা ক্ষোভ দেখায়, ক্ষোভ প্রদর্শনের একটা প্রবণতা, যেটা খুবই ন্যাচারাল ভারতের দিক থেকে। ন্যাচারাল মানে ভারত করে বলছি, মানে এটা করা স্বাভাবিক তা বলছি না, ভারত এটা করে, সেটা দেখতে পাচ্ছি। সুতরাং তাদের ভালো লাগছে না। এখন যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ভারতের প্রথম মাথায় রাখা দরকার ছিল, তারা বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করছে, যে জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশ বসে থাকবে না। মানে পৃথিবীটা এখন এইদিকে চলে গেছে। বাংলাদেশে ভারতের অবর্তমানে চাইনিজ ফুটপ্রিন্ট বেড়ে যাওয়ার প্রবাবিলিটি আছে, পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়বে। তবে আমি পাকিস্তান সম্পর্কে একটা কথা বলতে চাই, দীর্ঘদিন শেখ হাসিনার সময় ভারতের চাপে পাকিস্তানের সাথে বাংলাদেশ একেবারে অহেতুক অনেক বেশি শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি করেছে। বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথেও সম্পর্ক নর্মালাইজ করা। বাংলাদেশ তার সাথে সরাসরি জাহাজের যোগাযোগ, সরাসরি বিমান যোগাযোগ। আমরা একবার দেখলাম পাকিস্তান থেকে আর্টিলারি শেল কিনেছে, সেটা প্রয়োজনে কিনবে। ফাইটার যদি সব কিছু মিলে সব ঠিকঠাক হয়ে ওঠে, বাংলাদেশ কিনবে। এই ফাইটার আরও অনেক দেশ কিনেছে, অনেক না হলে কয়েকটা দেশ তো কিনেছে অলরেডি। মিয়ানমারের কাছে এটা আছে, নাইজেরিয়ার কাছে আছে, আজারবাইজানের কাছে আছে, লিবিয়া, ইরাক এটার অর্ডার দিয়েছে। সুতরাং এটা বাজার পাচ্ছে আস্তে আস্তে। যেহেতু ওই যে বললাম, এটার মূল টাফ টেকনিক্যাল জিনিসগুলো, সফিস্টিকেটেড জিনিসগুলো চায়না তৈরি করে, এবং চায়নার সুপারভিশনে পাকিস্তানের বাকি অংশ হয়। সুতরাং এটাকে ফেলে দেওয়ার মতো প্রযুক্তি, এটা পাকিস্তানের হোম গ্রোন এরকম বলে ফেলে দেওয়ার মতো নয় ব্যাপারটা। তো যাই হোক, আমরা কেনার কথা কিনবো, কিন্তু আমি যে কথাটা 5 আগস্টের পরবর্তী সময় থেকে বলে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের একটা সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক সভরেনিটি থাকতে হবে। বাংলাদেশ তার সামরিক বাহিনীর আধুনিকায়ন কিভাবে করবে, কার কাছ থেকে কোন রকম অস্ত্র প্রকিওর করবে, এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্তের অংশ হওয়া উচিত। এটা বলার সাথে সাথে কেউ বলবে আমি আন্তর্জাতিক সম্পর্ক একেবারেই বুঝি না। উত্তর হচ্ছে না, আমি খানিকটা বুঝি,
কিছু কিছু ক্ষেত্রে জিও পলিটিক্যাল ইস্যুস, ইন্টারন্যাশনাল পলিটিক্সের ইস্যুস মাথায় রাখতে হয়, কিন্তু বাংলাদেশ একেবারে ভারতের প্রেসক্রিপশনের বাইরে কিছু করতে পারবে না কখনো, এই জায়গায় থাকা যাবে না। এটা সবচেয়ে জরুরি কথা। বাংলাদেশকে তার সভরেন সিদ্ধান্ত নিতে পারে সেটা সে দেখবে। তবে এখানে একটা কথা একটু বলে রাখা ভালো, ভবিষ্যতে আমরা যে জায়গায় আছি, বাংলাদেশ প্রায় একটা জিও পলিটিক্যাল হটস্পটের মতো এরিয়ায় পড়ে যাচ্ছে, এই অঞ্চলটা অ্যাটলিস্ট এরকম হচ্ছে। পৃথিবীর পোলারাইজেশন শুরু হয়েছে, ট্রাম্প যা করছেন এর আগে পুতিন তো আগেই শুরু করেছেন। আমাদের এই পোলারাইজেশনের সময় আবার সতর্ক থাকতে হবে। বাংলাদেশে চাইনিজ ফুটপ্রিন্ট অনেক বেশি বেড়ে গেল কিনা, এটা আমেরিকাকে ক্ষুব্ধ করার খুব সিরিয়াস প্রবাবিলিটি আছে। এই মুহূর্তে পাকিস্তানের সাথে ট্রাম্পের অন্তত বেশ ভালো খাতির আছে। আমরা জানি প্রচুর প্রশংসা তিনি করেন, বিশেষ করে পাকিস্তানের মিলিটারি চিফের। তাকে মানে একেবারে রীতি ভেঙে তাকে হোয়াইট হাউসে ডেকে লাঞ্চ টাঞ্চ করে খুবই প্রশংসা করে দিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে নোবেলের মানে ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য এক ধরনের প্রচার করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, সম্পর্কে ভালো। সো পাকিস্তানের সাথে বাংলাদেশের অনেক বেশি দহরম মহরম হলে আমেরিকা অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং মনে হয় খুব ক্ষুব্ধ হবে না, কিন্তু মিড এবং লং টার্মে খেয়াল করতে হবে। সুতরাং বাংলাদেশের সব কিছুর মধ্যে একটা ব্যালেন্সিংও লাগবে, কিন্তু তার আগে সবচেয়ে জরুরি কথা ভারতের কাছে এই মেসেজ আমাদের পৌঁছে দিতে হবে, এই সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার যেই নির্বাচিত হয়ে আসুক না কেন, যে বাংলাদেশ তার এই ইস্যুতে, মিলিটারির ইস্যুতে সে সভরেন থাকতে চায়। সে তার মতো করে সিদ্ধান্ত নেবে, সে